গত পর্বে আপনারা শুনেছিলেন বিজয়গড়ের রাজপ্রাসাদের অন্ধকার অলিন্দে ক্রুর সিং এর হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল চপলা এবং তার সঙ্গে থাকা সেই রহস্যময় ব্যক্তি। চপলা তাকে নিয়ে গেছিল প্রাসাদের এক পুরনো পরিত্যক্ত কক্ষে, আর সেখানেই প্রকাশ পেয়েছিল তার আসল পরিচয়। সে আর কেউ নয়, নওগড়ের বিখ্যাত আইয়ার তেজ সিং। রাজকুমারী চন্দ্রকান্তার কোনো ক্ষতি হবে না, তেজ সিং এর কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল চপলা। কিন্তু সেই রাতেই চন্দ্রকান্তার কাছে এসে পৌঁছেছিল একটা গোপন পত্র। পত্রের উপরে নওগড়ের রাজচিহ্ন, আর পত্রটি লেখা হয়েছিল রাজকুমার বীরেন্দ্র সিংহের নামে। অনেকক্ষণ দ্বিধার পরে পত্রটি পড়েছিলেন চন্দ্রকান্তা। তারপর গভীর রাতে জানালার সামনে দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাকে আমাকে যেতেই হবে। আপনারা শুনছেন দেবকীনন্দন খত্রীর অমর সৃষ্টি চন্দ্রকান্তা অবলম্বনে বাংলা অডিও স্টোরি। আজ তার 4র্থ পর্ব। যদি আগের স্টোরিগুলো আপনারা না শুনে থাকেন তাহলে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর পর্ব শুনে নিন, ঘটনার পর্যায়ক্রম বুঝতে সুবিধে হবে। রাত তখন অনেকটাই গভীর। বিজয়গড়ের রাজপ্রাসাদের অধিকাংশ প্রদীপ নিভে গেছে। দূরের প্রহরীদের পায়ের শব্দ মাঝে মধ্যে ভেসে আসছে। চন্দ্রকান্তা এখনো জানালার সামনে দাঁড়িয়ে, তাঁর আঁচলের ভাঁজে লুকিয়ে রয়েছে সেই পত্র। একবার তার মনে হলো চপলাকে সবটা জানানো উচিত। পর মুহূর্তেই নিজেকে থামালেন। পত্রে স্পষ্ট নির্দেশ রয়েছে এই সাক্ষাতের কথা যেন আর কেউ জানতে না পারে, এমনকি চপলাও নয়। চন্দ্রকান্তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। বীরেন্দ্র বরাবরই এমন, বিপদের মধ্যে থেকেও নিজের সিদ্ধান্তে অনড়। কিন্তু আজকের পত্রের মধ্যে কোথাও যেন সেই পরিচিত মানুষটিকে পুরোপুরি খুঁজে পাচ্ছেন না তিনি। কি যেন একটা অন্যরকম, কিন্তু কি চন্দ্রকান্তা সেটা বুঝতে পারলেন না। ঠিক সেই সময় দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। চন্দ্রকান্তা দ্রুত পত্রটি লুকিয়ে ফেললেন। দরজা খুলে ভিতরে এলো চপলা। চন্দ্রকান্তাকে এখনো জেগে থাকতে দেখে সে থমকে গেল। রাজকুমারী, এত রাত্রে আপনি এখনো ঘুমোননি? ঘুম আসছে না চপলা। চপলা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। বহুদিন ধরে সে চন্দ্রকান্তার সঙ্গে রয়েছে। কখন তিনি আনন্দিত, কখন তিনি চিন্তিত, আর কখন তিনি কিছু লুকোচ্ছেন, চপলার চোখ এড়ানো এটা কঠিন। সে ধীরে ধীরে এগিয়ে এলো। আমার কাছেও কিছু লুকোবেন? চন্দ্রকান্তা কোনো উত্তর দিলেন না। চপলা এবার আরো কাছে এলো। রাজকুমারী, কি হয়েছে? কয়েক মুহূর্ত নীরব থাকার পরে চন্দ্রকান্তা আঁচলের ভিতর থেকে পত্রটি বের করলেন। বীরেন্দ্রর পত্র এসেছে। চপলার মুখের ভাব মুহূর্তের মধ্যে বদলে গেল। বীরেন্দ্র সিংহের? চন্দ্রকান্তা মাথা নাড়লেন। হ্যাঁ। চপলার চোখ চলে গেল পত্রটির দিকে। আর ঠিক তখনই তার মনে পড়ে গেল কিছুক্ষণ আগে শোনা কয়েকটি কথা। অন্ধকার অলিন্দ, ক্রুর সিংহের গলা, একটি পত্র, একটি পরিকল্পনা, আর এমন এক আত্মবিশ্বাস যেন কোনো মানুষ ইতিমধ্যেই তার পাতা ফাঁদের দিকে এগিয়ে চলেছে। চপলার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে হাত বাড়ালো। পত্রটা আমাকে একবার দেখতে দিন। চন্দ্রকান্তা অবাক হলেন। কেন? আগে তো দেখতে দিন। চন্দ্রকান্তা পত্রটি তার হাতে দিলেন। চপলা প্রথমে শিলমোহরটি পরীক্ষা করল। নওগড়ের রাজচিহ্ন। কোনো অস্বাভাবিকতা চোখে পড়ল না। তারপর ধীরে ধীরে পত্রটি পড়তে শুরু করলো। পত্রটি খুব বড় নয়। বীরেন্দ্র সিং জানিয়েছেন পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। দুই রাজ্যের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা পত্রে লেখা সম্ভব নয়। চন্দ্রকান্তার সঙ্গে তার গোপনে দেখা করা খুব প্রয়োজন। আগামী রাতে বিজয়গড়ের পশ্চিম প্রান্তের পুরনো উদ্যানের কাছে তাকে অপেক্ষা করতে বলা হয়েছে, একা, কাউকে সঙ্গে না নিয়ে, এমনকি চপলাকেও নয়। শেষের কথাটি পড়েই চপলার চোখ সরু হয়ে এলো। আপনি যাবেন? হ্যাঁ,
একা? পত্রে তাই লিখেছে। চপলা এবার পত্র থেকে চোখ তুলে সরাসরি চন্দ্রকান্তার দিকে তাকালো। আপনি যাবেন না? চন্দ্রকান্তা বিস্মিত হলেন। চপলা সাধারণত তার সঙ্গে এই সুরে কথা বলে না। কেন? চপলা কিছুক্ষণ দ্বিধা করল, তারপর বলল, কারণ আমার সন্দেহ হচ্ছে এই পত্র বীরেন্দ্র সিংহ পাঠাননি। চন্দ্রকান্তার মুখের হাসিটুকু মিলিয়ে গেল। তুমি কি বলছো? তুমি কি কথাটা বুঝে বলছো? হ্যাঁ, আমি বুঝেই বলছি। শিলটা দেখেছো? দেখেছি। তাহলে? চপলা এবার আর কিছু গোপন করল না। ক্রুর সিংহের কথোপকথন থেকে যতটুকু সে শুনেছিল সবটাই জানালো। কোনো একটি পত্রের কথা, কোনো একটি পরিকল্পনার কথা, আর সেই পরিকল্পনা সফল হওয়ার বিষয়ে ক্রুর সিংহের অদ্ভুত নিশ্চয়তার কথা। সব শুনে চন্দ্রকান্তা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর আবার পত্রটি হাতে নিলেন। বারবার তিনি পত্রটি পড়লেন, যেন পরিচিত অক্ষরের ভেতর থেকে সত্যিটাকে খুঁজে বার করতে চাইছেন। কিন্তু যদি সত্যি বীরেন্দ্র লিখে থাকে? চপলা কোনো উত্তর দিল না। চন্দ্রকান্তা খুব নিচু স্বরে বললেন, কিন্তু যদি সত্যিও বিপদে থাকে? চপলা বুঝতে পারল শুধু যুক্তি দিয়ে চন্দ্রকান্তাকে আটকানো যাবে না, কারণ এই পত্রের সঙ্গে জড়িয়ে আছে এমন একটি সম্পর্ক যার শুরু আজকের নয়, অনেক আগের। কয়েক বছর আগেকার কথা। সেদিনও বিজয়গড়ে উৎসব ছিল। রাজপ্রাসাদের বাইরে বসেছিল বিরাট মেলা। দূর দূরান্ত থেকে ব্যবসায়ী, শিল্পী, ঘোড়সওয়ার, অস্ত্র বিক্রেতা এসে ভিড় করেছিল। রাজপরিবারের জন্য আলাদা ব্যবস্থা থাকলেও চন্দ্রকান্তার উৎসাহ ছিল অন্য জায়গায়। তিনি সাধারণ মানুষের ভিড়ের মধ্যে ঘুরে মেলা দেখতে চেয়েছিলেন, অবশ্যই পরিচয় গোপন করে। সঙ্গে ছিল চপলা। সেই ভিড়ের মধ্যেই প্রথমবার চন্দ্রকান্তার সঙ্গে দেখা হয়েছিল এক অপরিচিত যুবকের। সাধারণ পোশাক, কোমরে তরবারি, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। চন্দ্রকান্তা তখনও জানতেন না সেই যুবক নওগড়ের রাজকুমার বীরেন্দ্র সিং, আর বীরেন্দ্রও জানতেন না তার সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ পোশাকের তরুণীটি বিজয়গড়ের রাজকুমারী। প্রথম সাক্ষাৎ খুব মধুর ছিল না। একটি ঘোড়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্ক বেঁধেছিল। চন্দ্রকান্তার দাবি ছিল আহত ঘোড়াটিকে দৌড়ে নামানো অন্যায়, আর সেই অপরিচিত যুবকের দাবি ঘোড়াটি আহত নয়, তার পায়ের নাল ভুলভাবে বসানো হয়েছে। শেষ পর্যন্ত দেখা গেল যুবকটি ঠিক। চন্দ্রকান্তা নিজের ভুল স্বীকার করেছিলেন, কিন্তু যাওয়ার আগে বলেছিলেন, একবার ঠিক বললেই যে সব সময় ঠিক হয় এমনটা কিন্তু নয়। তাহলে তো আবার দেখা হওয়া দরকার, তখন না হয় আবার পরীক্ষা করে নেবেন। সেদিনের সেই কথার পর সত্যি আবার দেখা হয়েছিল। একবার নয়, বারবার। কখনো বিজয়গড়ের সীমান্তের কাছে মন্দিরে, কখনো কোনো উৎসবের ভিড়ে, কখনো এমন জায়গায় যেখানে দুজনের কারো পরিচয় প্রকাশ হওয়ার কথা নয়। আর তারপর একদিন দুজনেই জেনে গিয়েছিলেন সত্যিটা। যে মানুষটির জন্য অপেক্ষা করছেন সে প্রতিদ্বন্দ্বী রাজ্যের রাজপরিবারের সদস্য। চন্দ্রকান্তা ভেবেছিলেন সেখানেই সব শেষ, কিন্তু শেষ হয়নি, বরং সেখান থেকেই শুরু হয়েছিল আরো কঠিন এক সম্পর্ক। চপলা সব জানত, আর নওগড়ের দিকে বীরেন্দ্রের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী তেজ সিংও সব জানতেন। সেই সময় থেকেই তাদের পত্র আদান প্রদানের একটা নিজস্ব নিয়ম তৈরি হয়েছিল, একটি এমন নিয়ম যা বাইরে কেউ জানত না। বর্তমানে ফিরে এলেন চন্দ্রকান্তা। চপলা বলল, এই কারণেই আমাদের এমন একজনকে পত্রটা দেখাতে হবে যে বীরেন্দ্র সিংহকে আমাদের থেকেও ভালো চেনে। চন্দ্রকান্তা তাকালেন তার দিকে। চপলা বলল, তেজ সিং। তেজ সিং এখানে? চন্দ্রকান্তা স্তব্ধ হয়ে গেলেন। আর কিছুক্ষণের মধ্যেই তেজ সিং এর সামনে রাখা হলো সেই পত্র। তেজ সিং প্রথমে রাজমোহর দেখল, তারপর কাগজ, তারপর অক্ষর, সব শেষে পত্রের প্রতিটি শব্দ খুব ধীরে ধীরে পড়ল। তার মুখে কোনো পরিবর্তন নেই,
কিন্তু চোখ দুটো যেন আরো সতর্ক হয়ে উঠল। এটি সত্যি বীরেন্দ্রের লেখা কিনা তুমি বুঝতে পারবে? তেজ সিং পত্রটি আবার পড়লেন, তারপর বললেন, যে মানুষটি এই পত্র লিখেছে সে বীরেন্দ্র সিং এর লেখা খুব ভালো করেই জানে। তার হাতের লেখা নকল করেছে, তার ভাষাও নকল করেছে, এমনকি রাজমোহরও জোগাড় করেছে। চন্দ্রকান্তা উদ্বিগ্ন হয়ে উঠলেন। তাহলে তেজ সিং পত্রটির একটি নির্দিষ্ট অংশ দেখালো। এখানে চন্দ্রকান্তা তাকালেন। বীরেন্দ্র সিং আপনার সঙ্গে গোপনে পত্র বিনিময়ের সময় কখনো এই সম্বোধন ব্যবহার করে না। চন্দ্রকান্তা এবার ভালো করে দেখলেন, সত্যি তিনি বিষয়টি খেয়ালই করেননি। একটি ছোট্ট ভুল, কিন্তু এমন ভুল যা একজন অপরিচিত মানুষ করতে পারে। আর যে মানুষ বীরেন্দ্রকে খুব কাছ থেকে চেনে তার চোখ এড়িয়ে যেতে পারে না। এটা রাজকুমার বীরেন্দ্রর লেখা নয়। ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। তাহলে এই পত্রের উদ্দেশ্য? তেজ সিং ধীরে ধীরে বললেন, আপনাকে প্রাসাদের বাইরে নিয়ে যাওয়া। অন্যদিকে ক্রুর সিং তখনও অপেক্ষা করছে। চন্দ্রকান্তাকে রাজপ্রাসাদ থেকে বাইরে বের করে আনতে পারলে তার চারপাশে নিরাপত্তা অনেকটাই দুর্বল হয়ে যাবে। কিন্তু ক্রুর সিংহের উদ্দেশ্য শুধু চন্দ্রকান্তাকে অপহরণ করা নয়, তার চোখ আরো বড় লক্ষ্যের দিকে। চন্দ্রকান্তাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলে রাজ পরিবারের উপর তার প্রভাব বাড়বে, আর সেই প্রভাবকে ব্যবহার করে সে এমন এক ক্ষমতা অর্জন করতে চায় যার স্বপ্ন সে বহু দিন ধরে দেখছে। কিন্তু তার পথে সবচেয়ে বড় বাধা একজনই, বীরেন্দ্র সিং। যতদিন চন্দ্রকান্তা আর বীরেন্দ্র একে অপরের পাশে থাকবে ততদিন ক্রুর সিংহের পরিকল্পনা অসম্পূর্ণ। তাই বীরেন্দ্রকে সরিয়ে দেওয়া তার কাছে শুধু ব্যক্তিগত প্রতিশোধ নয়, তার পরিকল্পনার অপরিহার্য অংশ। তেজ সিং পত্রটি আবার একবার পড়ল, তারপর ধীরে ধীরে পত্রটি ভাঁজ করে টেবিলের উপর রাখল। তার মুখে কোনো আতঙ্ক নেই, বরং তার চোখে ফুটে উঠল এক অদ্ভুত স্থিরতা। তাহলে তুমি নিশ্চিত এই পত্র বীরেন্দ্র পাঠায়নি? আমি নিশ্চিত। তাহলে কি করা উচিত? পত্রের নির্দেশ মেনে চলা উচিত। রাজকুমারীকে এই পত্রের নির্দেশ মেনে সেখানে যাওয়ার কথা তুমি ভাবছো কি করে? তেজ সিং চপলার দিকে তাকিয়ে মৃদু হাসল। কারণ পত্রটি যে ফাঁদ সেটা এখন আমরা জানি। চপলা কিছুটা অবাক হয়ে গেল। তাহলে আমাদের শুধু এটুকু জানা নেই ফাঁদটি কে পেতেছে। ঘরের মধ্যে আবার নীরবতা নেমে এলো। তেজ সিং আবার পত্রটির দিকে তাকালো। যে মানুষটি এই পত্র পাঠিয়েছে সে চায় রাজকুমারী একা সেখানে যাক। সে জানে রাজকুমারী বীরেন্দ্র সিংহকে বিশ্বাস করেন, আর সেটাও জানে বীরেন্দ্রর নামে পাঠানো একটি পত্র রাজকুমারী উপেক্ষা করবেন না। চপলা বিস্ময়ে তাকিয়ে রইল। তুমি সত্যিই বলছো আমরা ফাঁদে যাব? তেজ সিং হেসে বলল, ফাঁদটাকে আমাদের কাছে আসতে দেব। শত্রু যদি রাজকুমারীকে ধরতে চায় তবে তাকে নিজের লোক পাঠাতেই হবে। সেই লোকেরা কোথা থেকে আসবে, কার নির্দেশে আসবে, আর রাজকুমারীকে কোথায় নিয়ে যাবে, এই তথ্যগুলো আমরা এখন জানি না। কিন্তু রাজকুমারী যদি সেখানে যান তেজ সিং এর চোখের তীক্ষ্ণ দৃষ্টি ফুটে উঠল। তাহলে শত্রুকেই আমাদের সামনে আসতে হবে। চপলা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। আর যদি ওরা অনেক লোক নিয়ে আসে? তাহলে আমরা আরো বেশি সতর্ক থাকব। আর যদি রাজকুমারীকে ঘিরে ফেলে? তাহলে আমি তাদের ঘিরে ফেলবো। চপলা বিরক্ত হয়ে বলল, তোমার আত্মবিশ্বাসের কোনো সীমা আছে? তেজ সিং মৃদু হেসে উত্তর দিল, আয়ার যদি নিজের উপর বিশ্বাস না রাখে তাহলে ছদ্মবেশ ধারণ করে যুদ্ধ শিখে লাভ কি? চন্দ্রকান্তার মুখেও সামান্য হাসি ফুটল, কিন্তু তেজ সিং এর পরের কথায় সেই হাসি আবার মিলিয়ে গেল। তবে একটা কথা মনে রাখবেন রাজকুমারী, আপনি সেখানে যাবেন একা। চপলা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল। অসম্ভব। তেজ সিং শান্তভাবে বলল, চোখে একা। আপনার সঙ্গে প্রকাশ্যে কেউ থাকবে না,
কিন্তু আমি থাকবো, চপলাও থাকবে, শুধু শত্রু জানবে না আমরা কোথায়। পরবর্তী কয়েক ঘন্টা তেজসিং নিজের পরিকল্পনা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। সে জানতো শত্রু যদি সত্যিই ক্রুজ সিং এর লোক হয় তবে তারা রাজকুমারীকে ধরার চেষ্টা করবে, কিন্তু তাদের সংখ্যা যতই হোক তাদের একটা দুর্বলতা থাকবেই, কারণ তারা জানে না তেজসিং ইতিমধ্যেই তাদের পরিকল্পনা জেনে গেছে। চপলাকে সে নির্দেশ দিল রাজকুমারীর কাছ থেকে কখনো খুব বেশি দূরে থাকতে না। নিজে সে এমন একটি ছদ্মবেশ নিল যাতে ভিড়ের মধ্যেও তাকে আলাদা করে বোঝা না যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে আগে থেকেই নির্ধারণ করে রাখলো বিপদ দেখা দিলে চন্দ্রকান্তাকে কোন পথে সরিয়ে নেওয়া হবে। সবকিছুই নিখুঁতভাবে পরিকল্পনা করলো সে। পরের দিন সন্ধ্যা নামতেই চন্দ্রকান্তা প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। পত্রে নির্দেশ করা রয়েছে বিজয়গড়ের পশ্চিম প্রান্তের পুরনো উদ্যানে যেতে হবে। চন্দ্রকান্তার সঙ্গে প্রকাশ্যে কেউ নেই, দূর থেকে অনুসরণ করছে চপলা, আর আরো দূরে একজন সাধারণ পথিকের বেশে এগিয়ে চলেছে তেজসিং। তার চোখ চারিদিকে, প্রতিটি গাছ, প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ তার নজর এড়াচ্ছে না। কিছুদূর এগিয়ে তেজসিং থামল। তার চোখ পড়ল মাটির ওপর, একটি ঘোড়ার খুরের দাগ, তারপর আরো কয়েকটি। সে নিচু হয়ে দাগগুলো পরীক্ষা করল। মুখে মৃদু হাসি ফুটল তার। যেমন ভেবেছিলাম। তারপর আবার এগিয়ে গেল। চন্দ্রকান্তা এসে পৌঁছলেন সেই পরিত্যক্ত উদ্যানে। চারিদিকে অদ্ভুত নীরবতা, বাতাসে শুকনো পাতার শব্দ, দূরে প্যাঁচার ডাক। চন্দ্রকান্ত অপেক্ষা করতে লাগলেন। সময় পেরিয়ে যাচ্ছে। তিনি ধীরে ধীরে চারিদিকে তাকালেন। ঠিক তখনই একটি ছায়া গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। লোকটির পরনে নওগড়ের পোশাক। চন্দ্রকান্তার বুকের মধ্যে আশার আলো জ্বলে উঠল। বীরেন্দ্র? লোকটি কোনো উত্তর দিল না। আরো কয়েক পা এগিয়ে এলো। চন্দ্রকান্তা এবার ভালো করে তার মুখের দিকে তাকালেন। তারপর বুঝলেন এ মানুষটি বীরেন্দ্র নয়। আপনি কি? লোকটি কোনো উত্তর দিল না, শুধু চারিদিকে তাকালো। আর ঠিক সেই মুহূর্তে গাছের আড়াল থেকে একের পর এক মানুষ বেরিয়ে আসতে শুরু করলো। চন্দ্রকান্তা পিছিয়ে গেলেন। দূর থেকে সবকিছু দেখছিল তেজসিং। সে নড়ল না। তার পরিকল্পনা অনুযায়ী সব হচ্ছে। শত্রুরা বেরিয়ে এসেছে, তাদের সংখ্যা বোঝা যাচ্ছে। চন্দ্রকান্তাকে ঘিরে ফেলেছে তারা। তেজসিং এর চোখ এবার চারিদিকে ছুটল। পালানোর পথ পূর্ব দিকে, চপলা সেখানে আছে। আরেকটি পথ উত্তরে, সেখানে তার কিছু নিজের লোক থাকার কথা। সবকিছু ঠিকঠাক। তেজসিং ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। রাজকুমারীর কাছে পৌঁছতে হলে সে নিজের ছদ্মবেশ খুলে ফেলল। আগে আমার কাছে পৌঁছতে হবে। শত্রুরা এক মুহূর্ত থমকে গেল। তারপর কয়েকজন একসঙ্গে তেজসিং এর দিকে ঝাঁপিয়ে পড়ল। তেজসিং প্রথম আক্রমণ এড়িয়ে গেল। দ্বিতীয় জনের হাত থেকে অস্ত্র ছিটকে দিল। তৃতীয় জনকে মাটিতে ফেলে দিল। তারপর সে চারিদিক তাকিয়ে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। তার নিজের লোকেরা কোথায়? যে পথে চপলার থাকার কথা সেই পথেও এখন শত্রু। চন্দ্রকান্তাকে ইতিমধ্যে ঘিরে ফেলেছে কয়েকজন। চপলা লড়াই শুরু করেছে অন্যদিকে। তেজসিং দ্রুত তার দিকে এগোতে গেল, কিন্তু একজন তার পথ আটকালো। তেজসিং তাকে সরিয়ে দিল। আরেকজন এলো, তাকেও পরাস্ত করলো, কিন্তু লোকের সংখ্যা বাড়তেই থাকলো। এবার তেজসিং বুঝলো এটা শুধু চন্দ্রকান্তাকে ধরার পরিকল্পনা নয়, তারা তেজসিং এর উপস্থিতির জন্য প্রস্তুত ছিল। সে পেছনে তাকালো। চন্দ্রকান্তাও এখনো দাঁড়িয়ে আছেন। চপলা লড়াই করছে, কিন্তু তিনজনই এমন এক জালে আটকে পড়েছে যার প্রতিটি পথ আগেই বন্ধ করে রাখা হয়েছে। তেজসিং তরবারি শক্ত করে ধরল। ঠিক তখনই তার পিছন থেকে একটা অস্ত্র এসে তার গলার কাছে থেমে গেল। একটি কঠিন কণ্ঠস্বর শোনা গেল। এক পাও এগোবে না তেজসিং। তেজসিং স্থির হয়ে গেল। তার চোখ ধীরে ধীরে চন্দ্রকান্তার দিকে, তারপর চপলার দিকে গেল। দুজনেই বিপদের মধ্যে। যে ফাঁদকে তেজসিং শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল সেই ফাঁদই কি এবার তাদের তিনজনকে গ্রাস করবে?
চন্দ্রকান্তা কি শত্রুর হাত থেকে রক্ষা পাবেন? চপলা কি তাকে নিয়ে পালাতে পারবে? আর তেজ সিং, যে মানুষটি এতক্ষণ পর্যন্ত সবকিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, সে কি এবারও কোনো পথ খুঁজে পাবে, নাকি এই রাতেই শেষ হয়ে যাবে তাদের স্বাধীনতা? জানতে হলে অপেক্ষা করুন চন্দ্রকান্তার পরবর্তী পর্বের জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।